জি ওয়ালাইকুম আসসালাম। আজকে আমাদের যে ক্লাসটা সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার, যেটা নিয়ে আমরা আজকে ইনশাল্লাহ কথা বলছি। তো বাচ্চাদের আসলে বিভিন্ন ডিফিকাল্টিস গুলো যে থাকে, আসলে আমরা বুঝি না কেন। মানে এই দেখা যাচ্ছে সে মানে তার ব্রাশ করতে গেল, সে ব্রাশ করতে চায় না, চুল কাটতে গেল, চুল কাটতে চায় না, হয়তো আপনি একটা ড্রেস পরাতে চাচ্ছেন, ওই ড্রেসটা সে চায় না, পরতে চায় না। এরকম কিছু, করতে চায় না। হ্যাঁ এরকম কিছু বিষয় থাকে আসলে। এগুলো কেন হচ্ছে অনেক সময় প্যারেন্টসরা বুঝতে পারেন না, কিন্তু এগুলো হয়তো সেন্সরি ইস্যুর জন্য হতে পারে। তবে আমাদের আজকের আলোচনাটা করার মাধ্যমে আপনারা হয়তো বুঝতে পারবেন আপনার বাচ্চার অবস্থানটা কোন জায়গায়। তো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তির জন্য সেন্সরি সমস্যা আসলে একটা জটিল সমস্যা। এটা হচ্ছে তাদের বিকাশের পথে নানান রকম বাধা সৃষ্টি করে। এই জন্য বাচ্চা কখন কি প্রবলেম করতেছে, মানে কি এক এক সময় এক এক রকম প্রবলেম করতেছে বাচ্চা, আপনারা আসলে বুঝতে পারেন না কেন করছে। তো এই জায়গাগুলো আসলে বোঝার জন্য আমাদের নলেজটা দরকার। সেন্সরি প্রসেসিং বা ইন্দ্রিয় প্রক্রিয়াকরণ, আমরা পরিবেশ থেকে আমাদের শরীরে যে তথ্য পাই তা বিশেষ প্রক্রিয়ায় মস্তিষ্কে প্রসেস হওয়াকে আমরা বলি সেন্সরি প্রসেসিং। যেমন চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, স্পর্শ দ্বারা অনুভব করি, নাক দিয়ে ঘ্রাণ নেই, এবং জিহ্বা দ্বারা আমরা স্বাদ গ্রহণ করি। এই যে প্রক্রিয়া, তার যে কোনো একটিতে সমস্যা দেখা দিলেই তখন আমরা বুঝতে পারি যে আমাদের সেন্সরি ইন্টিগ্রেটেড ডিসঅর্ডার বা ইন্দ্রিয় প্রক্রিয়াকরণে সমস্যা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে অটিজম বাচ্চাদের সেন্সরি প্রসেসিং সমস্যা খুবই কমন একটা ব্যাপার। অর্থাৎ চুলে হাত দেওয়া, মাথায় হাত দেওয়া, মানে কোনোটাই পছন্দ হয় না। কেউ তার চুলে হাত দিবে, ধরতে যাবে কিংবা মাথায় হাত দিতে যাবে, এটা দেখলেও সে দূরে পালিয়ে যায়, চুল কাটা তো দূরের কথা। তো আমরা একটা কেস স্টাডি এখানে আলোচনা করতে পারি, এক মায়ের কথা। তো উনি বলছেন যে আমার ছেলের সেন্সরি সমস্যা ছিল। মানে আমি কেস স্টাডিটা কেন বলছি, সেন্সরি সমস্যা যাদের ছিল, এরকম একজন মা, উনি কিভাবে মানে অনেক বাবা মা কিন্তু আশা হারিয়ে ফেলেন, মানে অস্থির হয়ে যান বাচ্চার অস্থিরতায়। বাচ্চা কি অস্থিরতা করবে, মা বাবা নিজেই অস্থির, বাবা মা নিজেই রেগে যাচ্ছে তার উপর, বাচ্চাকে আপনি কিভাবে নর্মাল করবেন। এখন এই জন্যই ওই মায়ের কথাটা আমি বলছি আপনাদেরকে। উনি বললেন যে আমার ছেলে সেন্সরি সমস্যা ছিল, কেউ ব্যতিক্রম ছিল না। টানা 2-3 বছর চুল কাটার সময় অনবরত কান্না করত। একটু বড় হওয়ার পর ওকে ধরে রাখা ছিল অনেক বড় চ্যালেঞ্জ। সবসময় বাসায় লোক এনে কত কিছু করে তাকে চুল হ্যালো, কাটতে ক্যামেরাটা অফ করে চুল কাটতে হতো প্রথমবার। অফ করে দে, সাউন্ড করে দে। সরি, প্রথমবার এমন হয়েছে যে সে মা তাকে জোর করে চুল কাটার কারণে সে মায়ের গায়ে পানি ঢেলে দিয়েছিল। আজকে সেই ছেলে এখন সেলুনে যে চুল কাটে, চুল ধুয়ে চুলকে সেটেল করে আসছে আলহামদুলিল্লাহ। তো এই মানে এইটা আসলে বলার অর্থ হচ্ছে আমাদের মানে অনেক বাচ্চাদের মধ্যে এই সমস্যাগুলো থাকে। এখন এই মায়ের আরেকটা কথা হচ্ছে, আমাদের স্বপ্ন অনেক ছোট। আমরা আপনাদের মতো বাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর মতো স্বপ্ন দেখি না। আমরা এতটুকুতেই সন্তুষ্ট যে সে সবার মাঝে স্বাভাবিকভাবে বাঁচবে। এটা হচ্ছে আমি একটা মায়ের কথা বললাম, যাতে আপনাদের মধ্যে হতাশা কাজ না করে। আচ্ছা, এরকম আর কিছু সমস্যার কথা আমরা একটু বলি, শেয়ার করি। যেমন মুখের ওরালি কিছু সমস্যা থাকে অনেকের, কিছু স্মেলের সমস্যা থাকে কিছু বাচ্চা। ওরাল মানে হচ্ছে মুখে খাবার দাবার এগুলো, তা স্মেলে হচ্ছে গন্ধযুক্ত, মানে এক একজনের এক এক রকম গন্ধের সমস্যা থাকে স্মেলে। তো খাবারের ব্যাপারে যেটা বলি, যেটা ওরাল বা মুখের কথা বলছি, যেমন খাবারের ব্যাপারে খুঁতখুঁতে থাকে,
বেশিরভাগ সময় নির্দিষ্ট কিছু খাবার পছন্দ করে, তার বাহিরে কোনো খাবার পছন্দ করে না। যেমন কোনো শিশু যদি খাবারে প্রথমে ভাত, তারপরে সবজি, তারপর মাছ খায়, যদি কোনো কারণে এর ব্যতিক্রম হয় তাহলে শিশু কান্না করে বা চিৎকার করে, খেতে চায় না। আবার দেখা যাচ্ছে কোনো বাচ্চা নতুন খাবার যা মানে রেস্টুরেন্টে খেতে গিয়েছেন সে ব্যাপারে সে আপত্তি করে, বা কোনো লোকের বাড়িতে যদি কোনো লোক আসে তার সামনে সে খেতে চায় না। অনেক ক্ষেত্রে মুখে খাবার চিবিয়ে খায় না বা মুখে রেখে দেয়। অনেক সময় গলায় খাবার আটকে যায় বা বা তার অস্বস্তি লাগে। শুধুমাত্র নরম খাবার বা যা পেস্ট করে সে খেতে চায়। আবার অনেক সময় অনেক বাচ্চা দেখা যায় টুথব্রাশ বা মাউথ ব্রাশ ইউজ করতে চায় না, সেগুলো সম্পর্কে অভিযোগ করে, সে বিরক্ত অনুভব করে। খাবার নয় এমন জিনিস সে মুখে দেয়, খাবার চিবিয়ে খায়। সে যেমন চুল, হাতের নখ, প্লাস্টিকের কলম, টিস্যু, কাগজ ইত্যাদি ময়লা। আচ্ছা, এখানে আমাদের উর্মিলা নুরি আপু কি আছেন? Sorry, উর্মিলা নুরি আপু, উর্মিলা আমাদের কোর্স নিয়েছেন। উর্মিলা নুরি আপু আপু কিন্তু আমাদেরকে শেয়ার করেছিলেন যে আপুর বাচ্চা কাপড় চিবিয়ে খায়। আচ্ছা, উর্মিলা নুরি আপু নাই, আপুর বাচ্চা কাপড় চিবিয়ে খায়। আপনি যদি এখানে জয়েন করেন, যদি আপুকে আমি মেসেজ দিয়েছি, আপু যদি জয়েন করেন অবশ্যই কাপড় চিবিয়ে খায় আপনার বাচ্চার, এটা কিন্তু সেন্সরি সমস্যা, আপনি আমাদের এই ক্লাস থেকেও সমাধান পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, যেমন কড়া স্বাদ আছে এমন খাবার পছন্দ করে, যেমন অত্যধিক মশলা, মিষ্টি, টক বা লবণাক্ত খাবার। আবার স্মেলের দিক থেকে দেখা যায় নির্দিষ্ট কিছু গন্ধের প্রতি অত্যধিক সে মানে রিঅ্যাক্টিভিটি দেখায় বা পছন্দ করে না, কিন্তু সে গন্ধগুলো খুব স্বাভাবিক, গন্ধগুলো সবার জন্য খুবই স্বাভাবিক। যেমন আপনার বাথরুমের গন্ধ বা নিজের আহ দেখা যাচ্ছে কি বাচ্চারা অনেক সময় এই বাথরুমের গন্ধের কারণে বাচ্চারা টয়লেট করতে চায় না। এখন বাথরুমের গন্ধ মানে যেটা অ্যাব নর্মাল গন্ধ ওটা বলছি না, নর্মাল একটা এনভায়রনমেন্টাল একটা গন্ধ থাকে, সে বাথরুমে গেলে তার খারাপ লাগে। যেমন টুথব্রাশের কথা বললাম না, টুথব্রাশের যে টুথপেস্টের গন্ধ অনেক বাচ্চা নিতে পারে না। কিছু নির্দিষ্ট পারফিউমের গন্ধ সহ্য করতে পারে না। তারপর দেখা যাচ্ছে অনেক সময় অন্যরা যেসব গন্ধে বিরক্ত অনুভব করে বা আপত্তি জানায়, শিশুরা সেসব গন্ধ আবার সে শুঁকতে পারে। আবার নতুন জিনিসের সাথে পরিচিত হতে গন্ধের ব্যবহার, যেমন যদি কোনো খেলনা পছন্দ হয় বা কোনো জিনিস পছন্দ হয়, সে নাকে গন্ধ শুকে দেখবে। তো এইগুলা হচ্ছে সেন্সরি বিষয়ের ক্ষেত্রে একটা সমস্যা। এইরকম সমস্যা নিয়ে কিন্তু অনেকে সাফার করছেন। আপু কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? আমি একটু একটু দেখা করতেছি সবার সাথে। আচ্ছা, এখন সেন্সরি প্রবলেম কিন্তু আহ, দুই রকমের হতে পারে। ওভার ওভার সেন্সিটিভিটি হতে পারে, আবার লো সেন্সিটিভিটি হতে পারে। আচ্ছা, ওভার সেন্সিটিভিটি গুলো হচ্ছে যেমন আহ, একজন শিশু সহজেই আপনার মানে দেখা যাচ্ছে সে রিয়েক্টিভ হয়ে যায় বা ওভার সেন্সিটিভ হয়ে যায় কিছু বিষয়, যেগুলো দ্বারা সে খুব বিরক্ত হয় বা অন্যদের কাছে সেগুলো স্বাভাবিক। এখন এই ধরনের বাচ্চাকে দেখে অনেকে আবার আমরা হাসাহাসি করি। মানে বাচ্চাদের যেমন কিরকম হতে পারে, একজন শিশু উচ্চ শব্দ, উজ্জ্বল আলো, তীব্র গন্ধ বা নির্দিষ্ট কোনো টেক্সচার এসবে অসহনীয় হতে পারে। এখন তারা এই এই ধরনের বিষয় যখন দেখে, তারা এইসব পরিস্থিতি থেকে তারা পালানোর চেষ্টা করে। এ সময় রাগ, ভয়, উদ্বেগ জনিত প্রতিক্রিয়া দেখাতে পারে। এখন আমি হাসাহাসির কথা কেন বললাম, বাচ্চারা যখন, আচ্ছা একটু স্ক্রিনে আসি, এই ধরনের ক্ষেত্রে কেন বললাম যে হাসাহাসি করে। আচ্ছা, বাচ্চারা কেন স্বাভাবিক কোনো গন্ধ বা স্বাভাবিক কোনো পরিবেশ পরিস্থিতিতে বাচ্চারা অস্বাভাবিক হয়ে যাচ্ছে, বা যেটাকে আমরা সাধারণ মানুষরা অস্বাভাবিক মনে করছি, যেসব খাবারকে বা যেসব খাবারের গন্ধকে, তারা আবার সেটা নিতে পারতেছে না। এখন অনেকে হাসাহাসি করে মানে
বাচ্চারা এরকম অস্বাভাবিক আচরণ দেখলে অনেকে মজা পায়, মানে ও তো বাচ্চা, ও এরকম করতেছে, আচ্ছা আচ্ছা ও বাবু এরকম হুম করে। বাবুকে আমরা তো আদর করি, যেহেতু বাবুকে আমরা আদর করি, বাবু যাই করে তাতেই আমরা মজা নিচ্ছি। হ্যাঁ, অনেক সময় এই ক্ষেত্রে বাচ্চাকে জোর করে, যেমন গোসল করে এসে হ্যাঁ অনেকে কাপড় পরতে চায় না, আমি এরকম বাচ্চাও দেখছি। তো গোসল করে সে কাপড় পরবে না, এখন মা তাকে জোর করে কাপড় পরাবে, কিন্তু সে গোসল করার আরো 20 মিনিট পরে মনে করেন সে কাপড়টা পরতে চাই, সাপোজ, সাথে সাথে পরে না, কিন্তু মা মনে করতেছে তাকে খালি গায়ে রাখলে মানে এই জিনিসটা নজর পড়বে বা সুন্দর লাগতেছে না ইত্যাদি। তা এখন আমাদেরকে বুঝতে হবে সে আসলে পারতেছে না। অনেক সময় দেখা যাচ্ছে যারা ওভার সেনসিটিভ বাচ্চা, তারা হয়তো কোনো শক্ত কাপড় নিতে পারে না, তাদেরকে সফট নরম ধরনের কাপড় দিতে হয়। আবার যারা লো সেনসিটিভিটি বাচ্চা, তারা দেখা যাচ্ছে আপনার যে কোনো কাপড় পরতে পারছে বা শক্ত কাপড় দিলে তারা পরতে পারে। এখন বাচ্চা কাপড় পরতে চায় না, তাকে জোর করতেছি, বা সে টুথপেস্ট নিয়ে ঘুম থেকে উঠার সাথে সাথে সে দাঁত মাজবে না, তার ইচ্ছা করতেছে না, কিন্তু আমরা জোর করে করি। এগুলোতে মানে তার আচরণে অনেক সময় আমরা হাসাহাসি করে যে মজাটা নেই, আসলে তার কিন্তু কষ্ট হচ্ছে। তো প্লিজ আমার রিকোয়েস্ট, বাচ্চার এই ধরনের কিছু যখন দেখবেন অস্বাভাবিক, আশা করি এটা নিয়ে যেন কেউ মজা না করে, বুঝতে হবে তার কষ্ট হচ্ছে, কোথাও তার কষ্ট হচ্ছে। আবার কিছু জায়গা, আবার কিছু জিনিস আছে সেন্সরি প্রবলেম নাও হতে পারে, সেটা হতে তার তার বিহেভিয়ার সমস্যা। যেমন ধরেন আচ্ছা, বাচ্চাকে আপনি এমন একটা পরিবেশে নিয়ে গেছেন, সেই পরিবেশে এই কাজটা করতে চাচ্ছে না, এখন ওইটাকে তো আপনি হুম সেন্সরি প্রবলেম বলতে পারবেন না, কারণ দেখা যাচ্ছে আপনি আবার অন্য পরিবেশে নিয়ে গেলে সে কিন্তু আবার নর্মালি সে কাজটা করে ফেলতেছে, ওইটাকে বলতে হবে যে বিহেভিয়ার প্রবলেম, আচরণগত সমস্যা, ওটা সেন্সরি প্রবলেম না। সেন্সরি প্রবলেম হচ্ছে সে যেটা মানে নিতে পারবে না, সে সেটা কোনো কোনো পরিবেশে সে করতে পারবে না। তো এই ধরনের ক্ষেত্রে মজা না করে তার কষ্টটা আমাদেরকে বুঝে নিতে হবে। আশা করি আমি বুঝাতে পেরেছি। এই সেন্সরি প্রবলেম হলে আপু কিভাবে ওভারকাম করা যায়? যে পরে পরাবো ড্রেসগুলো, পরে দাঁত ব্রাশ করাবো, না ধীরে ধীরে মানে আলাপ করে ভালোবেসে হ্যাঁ আপু, আপু, then জি আপু, আচ্ছা, আমি একটু ইয়াতে- আপু এই ক্ষেত্রে আপু আহ বুঝতে হবে যে বাচ্চা সাইকোলজি আপনাকে আগে স্টাডি করতে হবে। এখন আসলে এই সেন্সরি প্রবলেমটা আপু ইচ্ছা করে হয় না, এটা আমাদের বড়দেরও থাকে, কিন্তু অনেকে ঘুম থেকে ওঠার সাথে সাথে কিন্তু খাবার খেতে পারে না, টাইম নেই। আবার অনেকে কিন্তু উঠে চট করে 1 কাপ চা খেয়ে ফেলে, 2টা বিস্কিট খেয়ে ফেলে বা নাস্তা খেয়ে ফেলে। তো এই এই ধরনের ক্ষেত্রে মানে টাইমটা নিতে হবে, বাবুকে আগে বুঝতে হবে। এখন প্রবলেমটা কিভাবে সলভ করবেন, আসলে আপু সেন্সরি প্রবলেমের সলভ হচ্ছে, 1 নাম্বার হচ্ছে অকুপেশনাল থেরাপি, মাস্ট বি। অকুপেশনাল থেরাপি, এটা হচ্ছে তার হাই সেন্সিটিভিটি বা লো সেন্সিটিভিটি এটা বিচার করে একজন অকুপেশন থেরাপিস্টকে অবশ্যই দেখাতে হবে ওনার গাইডলাইন নিয়ে। এখন ওনার গাইডলাইন নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে, আপনি কি রেগুলার থেরাপি দিবেন নাকি রেগুলার থেরাপিটা উনি শিখিয়ে দিবে বাসায় করবেন। এই জন্য আমরা সাজেস্ট করব যে একজন অকুপেশনাল থেরাপিস্টের মানে দেখানো উচিত। এখানে আমি একটা কথা বলে রাখি, আমাদের টিমে একজন অকুপেশন থেরাপিস্ট জয়েন করেছেন, আজকে না, মানে উনি আমাদের পেজে যারা আমাদের সাথে যারা আছেন আপনারা বাবা মায়েরা, উনি ঢাকারই, কিন্তু অনলাইনে আমি বলেছি যে অনেক প্যারেন্টসরা বিভিন্ন কারণে পারতেছে না রেগুলার থেরাপিটা দিতে। এখন অনলাইনে উনি কিন্তু আপনার প্রবলেমটা শুনে সলভ করে দিবে, এই ধরনের আমাদের ক্লাসে জয়েন করার আমি আমি রিকোয়েস্ট করেছি, উনি জয়েন করবেন বলেছেন। তো আপনারা যারা সহজেই ওনার থেকে এরকম অনলাইন ক্লাসে সামান্য কিছু পেমেন্ট নিবে আর কি, এগুলা সামান্য কিছু পেমেন্ট দিয়েও যদি আপনি অনলাইনে সার্ভিসটা নিয়ে ফেলতে পারেন, ওটা আপনি বাসায় ফলো করতে পারবেন, যাদের রেগুলারলি যাওয়ার সুযোগ নাই। এটা আমি আমাদের গ্রুপেও জানিয়েছি, তা আপনারা জিনিসটা একটু কাইন্ডলি মনে রাখবেন আর কি। বৃষ্টি আপু, আমি কি বুঝাতে পেরেছি আপু? জি আপু। জি। আর আপু আমার আরেকটা কোয়েশ্চেন ছিল, আমি কি খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন মেনটেন করবো, মানে ডায়েটে যেগুলো খাওয়া নিষেধ এটা বেশি আপু করে অবশ্যই খাওয়াবো? অবশ্যই আপু, কিন্তু আপনার বাবুকে তো পুরোপুরি আমি এখনো বুঝতে পারিনি, কারণ ও তো নর্মালি তাকাচ্ছিল।
মানে ওকে বেশ হ্যাঁ লাইটলি আমি বললাম না একটু দুষ্টামি করে, আমি নিজেই কনফিউজ থাকি। আপনি তো আজকে না দেখলেন আমি তোর সাথে সারাদিন থাকি, আমি তো নিজেই কনফিউজ যে ও আপু আসলে মানে প্লাস পজিটিভ না আমি নেগেটিভ ভাববো, আমি আপু নিজেই। দুষ্টামিটা হচ্ছে আপু একটা বাচ্চা দুষ্টামি করাটা কিন্তু স্বাভাবিক। ও যদি একেবারেই দুষ্টামি না করতো, কোনো অ্যাক্টিভিটি না দেখাতো, তখন তো আপু তাকে বুদ্ধি প্রতিবন্ধী বলতে হতো, তাই না? কিন্তু সে যে অ্যাক্টিভিটি করছে এটাই ভালো আপু। বাট অ্যাক্টিভিটির মধ্যে অ্যাবনর্মালিটি আছে কিনা ওইটাই হচ্ছে দেখতে হবে। যেমন ও কথা বলতেছে না, এই কথা না বলার কারণে কিন্তু তার অনেক কিছু সে বুঝাতে পারছে না। অনেক ভালো, মাশাল্লাহ। হাই। একটু হাইফাই করো তো, হাই। একটু হাইফাই করো তো। আমি সবাইকে এই রিকোয়েস্ট যে করবো, হাইফাই আপনারা করতে যদি আমাদের যে অকুপেশন থেরাপিস্টের কথা বললাম ওনার সাথে যদি একটা জুম ক্লাস চান, আপনাদের বাচ্চার প্রবলেম গুলো লিখে রাখবেন, লিখে আমাদেরকে দিতে পারেন আর কি। এটা আপনাদেরকে আমি বলে রাখলাম আর কি। হ্যাঁ, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে রাখলে এর সাথে একদিন আপনাদেরকে কানেক্ট করে দিব আর কি, ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা একটু ক্লাসে চলে আসি আবার। সেন্সরি সমস্যা আসলে কেন হয়, তার কারণটা কি? সেন্সরি সমস্যার সঠিক কারণ আসলে বলা যায় না এখনো পর্যন্ত। তবে এর কিছু সম্ভাব্য কারণের মধ্যে রয়েছে জিনগত কারণ, জন্মের পূর্বে বা পরে বিকাশগত সমস্যা, স্নায়ুতন্ত্র বা মস্তিষ্কের গঠনে অস্বাভাবিকতা ইত্যাদি। এখন সেন্সরি সমস্যা প্রায়শই অন্যান্য বিকাশগত বাধার সাথে সম্পৃক্ত হয়ে থাকে, যেমন যাদের অটিজম থাকে বা যাদের এডিএসডি থাকে। এডিএসডি মানে হাইপার অ্যাক্টিভিটি, মনোযোগ ঘাটতি, এগুলো বা শিক্ষার অক্ষমতা, বা যাদের লার্নিং ডিসেবিলিটি, যাদের সেরিব্রাল পালসি থাকে এবং বুদ্ধিবৃত্তিক অক্ষমতা থাকে। তবে এই ধরনের সকল শিশুর যে সেন্সরি সমস্যা থাকবে তাও কিন্তু না। এটা হচ্ছে বাচ্চা ভেদে ভ্যারি করে। এখন সেন্সরি সমস্যা কিভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তিকে প্রভাবিত করে? সেন্সরি সমস্যা বিভিন্ন দিক থেকে একজন ব্যক্তি বা শিশুর জীবনকে প্রভাবিত করতে পারে। যেমন তার সেন্সরি সমস্যা যাদের থাকে তাদের ঘুম, ক্ষুধা, হজম হজম সমস্যা, তাপমাত্রা এবং ব্যথা নিয়ন্ত্রণে শিশুর ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে। আপু এখন আপনারা কিন্তু আমার এই যে এই কিভাবে সেন্সরি সমস্যা একটা বাচ্চার জীবনকে প্রভাবিত করে, আমি এই পয়েন্টটা যদি আলোচনা করি আপনারা অনেকেই বুঝতে পারবেন আপনার বাচ্চা জায়গাটাতে বেরিয়ে যাচ্ছে, কোথায় আপনার বাচ্চার সমস্যাটা হচ্ছে আর কি। এই পয়েন্টটা একটু আপনারা শুনতে পারেন। তো এখন দেখা যাচ্ছে উদ্দীপনা, এই যে শারীরিক যে উদ্দীপনা তৈরি হয়, উদ্দীপনা সম্পর্কে সচেতনতার অভাব বা এড়ানোর কারণে এগুলি আঘাত বা অসুস্থতার ঝুঁকিও বাড়িয়ে তুলতে পারে। আচ্ছা, যেমন অনেক শিশু কিন্তু তার শারীরিক সমস্যা হচ্ছে সে সেটা বুঝতে পারে না। মানসিক স্বাস্থ্য, সেন্সরি সমস্যায় আক্রান্ত শিশু বা ব্যক্তি তাদের কিন্তু সবসময় মানসিক চাপ থাকে, উদ্বেগ থাকে, বিষণ্ণতা থাকে, হতাশা থাকে, রাগ থাকবে। তারা প্রচুর রাগী হয়, কারণ তারা বুঝাতে পারছে না আসলে, এজন্য তারা রাগী হয়। তাদের মেজাজ মানে খুবই থাকে, তাদের মনোযোগ সমস্যা থাকে, স্মৃতিতে সমস্যা থাকে। সামাজিক দক্ষতার মধ্যে তাদের বড় বাধা। সামাজিক দক্ষতায় কিন্তু মানে সামাজিক দক্ষতাতে তারা কিন্তু বড় বাধাগ্রস্ত হয় যাদের সেন্সরি সমস্যা থাকে। যেমন এই যে কথা বলতে পারছে না, যারা কথা বলছে, সামাজিক দক্ষতা মানে আমরা বলছি যে সোশ্যাল যে কমিউনিকেশন গুলো, সোশ্যাল গুলো, তার মধ্যে একটা হচ্ছে কথা বলা। যারা কথা বলতে পারছে না তারা কিন্তু অন্যের সাথে কথা বলতে পারছে না, ভাব বিনিময় করতে পারছে না। এটাতে কিন্তু তাদের অনেক রকমের তাদের মধ্যে যে প্রবলেম গুলো ক্রিয়েট করে, তার মধ্যে প্রথম হচ্ছে তাদের রাগ বেড়ে যায়, কারণ সে একটা কথা সে বুঝিয়ে বলতে পারছে না, কিন্তু তার ভিতর ভাষা আছে। যখন আপনি তার ভাষাটা বুঝতে পারছেন না তখন সে রেগে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, তখন আমরা বলি যে বাচ্চা বাচ্চা অস্থির হচ্ছে, বাচ্চা দুষ্টু হচ্ছে বা বাচ্চা রাগ করছে। এটা কিন্তু সেন্সরি সমস্যা থেকেও কিন্তু হতে পারে এই কষ্টগুলো আর কি। আচ্ছা, এই ধরনের বাচ্চাকে আমরা সাধারণত
আচ্ছা আপু এটা ওই যে আপু একটু মিউট করে কথা বলেন প্লিজ, দেখা একটু মিউট করে কথা বলেন প্লিজ। এই ধরনের ব্যক্তিকে যারা আসলে কথা বলতে পারছে না সেন্সরি সমস্যার কারণে, তাদেরকে অনেক সময় বা তারা যখন রেগে যাচ্ছে, অস্থির হচ্ছে, এ ধরনের বাচ্চাকে সাধারণত অভদ্র বলে, মানে অমিশুক বলে, অ্যাগ্রেসিভ বলে। তো সামাজিক দক্ষতায় তারা বাধাগ্রস্ত হতে হয় এভাবে। এরপর তারা কোনো সামাজিক অনুষ্ঠানে যেতে পারে না, তারা মানুষের সাথে মিশতে পারে না, এরকম আর কি। তো শিক্ষাগত দক্ষতা এই ধরনের ক্ষেত্রে নতুন মানে এরকম সেন্সরি প্রবলেম যাদের আছে, তাদের অস্থিরতার কারণে তারা নতুন কোনো তথ্য তারা নিতে পারে না, এর জন্য তারা শিখতে পারে না। এটা হচ্ছে তাদের শিক্ষার ক্ষেত্রে বাধা আর কি। তো যার কারণে সে পড়ালেখায় পিছিয়ে থাকে। তো নতুন তথ্য অর্জন এবং প্রক্রিয়াকরণের শিশুর বা ব্যক্তির ক্ষমতাকে বাধাগ্রস্ত করতে পারে সেন্সরি সমস্যা। এর জন্য পড়া বোঝা, লেখার দক্ষতা, গাণিতিক যুক্তি এবং সমস্যা সমাধানের দক্ষতাকে এই সেন্সরি সমস্যা প্রভাবিত করতে পারে। তো এই পড়ালেখার ক্ষেত্রে যারা পিছিয়ে থাকে, এই ক্ষেত্রে বুঝতে হবে তার সেন্সরি সমস্যা আছে কিনা। আচ্ছা এখন বাচ্চাকে আমরা কিভাবে আপু প্লিজ কেউ একজন আপু মিউট করে কথা বলেন। আবার ওই না পায় আমরা এই সমস্যা থেকে কিভাবে বের করে আনতে পারি? আচ্ছা এটা কে কথা বলছে প্লিজ? আচ্ছা এই ধরনের ক্ষেত্রে আমরা কিভাবে মানে প্রতিকার করতে পারি? প্রতিকার করার প্রথম একটা প্রসেস হচ্ছে বাচ্চাকে প্রথমত একজন অকুপেশন থেরাপিস্টের কাছে আমরা প্রথম নিয়ে যাব। অকুপেশন থেরাপিস্ট তাকে দেখবেন, তাকে অ্যাসেসমেন্ট করবেন, তাকে অ্যাসেসমেন্ট করে তিনি নির্ধারণ করবেন তাকে কি করা উচিত, তার জন্য একটা গাইডলাইন আপনাদেরকে লিখে দিবেন। প্রথম কিভাবে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায়, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে তাকে সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি দিতে হবে। তো সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপিটা কি কি টাইপের হতে পারে, এই বিষয়টা একজন থেরাপিস্ট নির্ধারণ করে দিবেন তাকে কি কি ধরনের থেরাপি দেওয়া হবে। আচ্ছা এর মধ্যে আমরা একটা জিনিস পাই, আচ্ছা সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপির মধ্যে যেমন বিভিন্ন ফাইন মোটর ও গ্রস মোটর কাজের মাধ্যমে শিশু মজার মাধ্যমে বিভিন্ন তথ্যগুলো পেয়ে যায়। আচ্ছা সেন্সরি ডায়েট হচ্ছে যেসব খাবার অধিক উদ্দীপনা সৃষ্টি করে তা নিয়ন্ত্রণ করে সঠিক খাদ্যাভ্যাস প্রদানের মাধ্যমে। আমরা সেন্সরি ডায়েটের কথা একটু বলি প্লিজ, যেখানে কথা হচ্ছে একটু কাইন্ডলি মিউট করে কথা বলুন প্লিজ। আচ্ছা সেন্সরি ডায়েটটা হচ্ছে যেসব বাচ্চাদের হাইপার অ্যাক্টিভিটি থাকে, সেন্সরি সমস্যা থাকে, তাদের খাবারে কিন্তু তাদেরকে কন্ট্রোল করতে হবে। খাবারের ক্ষেত্রে খাবার নিয়ন্ত্রণ করতে হবে। খাবার যেমন মিষ্টি জাতীয় খাবার দেওয়া যায় না, জাতীয় খাবার দেওয়া যাবে না। আপু কথা শোনা যাচ্ছে না, কে একজন মিউট করতে হবে, কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ বলছি আপু, আমি কয়েকবার বললাম তো আপু। এটা হচ্ছে অরহান মানারা নামে কেউ একজন আনমিউট করে আছে। মানারা না, আমি বুঝতে পারছি। আচ্ছা হ্যাঁ আপনি কাইন্ডলি একটু মিউট করে দেন, কারণ কথা যদি নাই বুঝি তাহলে কেমন হয়। না এটাই, উনি আমার কথা বলতে শুনতে পাচ্ছে না, এজন্য হতে পারে হয়তো উনি এটা ওপেন করে উনি হয়তো অনেক কাজে গেছেন। আচ্ছা এখন আসছে না সাউন্ড। আচ্ছা আলহামদুলিল্লাহ। এই ক্ষেত্রে আমরা সেন্সরি ডায়েটের কথা বলছিলাম। এখানে যেমন প্রথমত আমরা বললাম যে কিভাবে তাকে বাচ্চাকে এই সমস্যা থেকে বের করা যায়। প্রথমত হচ্ছে অ্যাসেসমেন্ট করতে হবে। অবশ্যই একজন অকুপেশন থেরাপিস্টের মাধ্যমে ওনার বাচ্চাকে অ্যাসেসমেন্ট করতে হবে, মানে তার কি অবস্থা, তার কি কন্ডিশন, তার লেভেল কোথায়, কি অবস্থা আছে। তো এই জায়গাতে গাইডলাইন নিতে হবে এবং তাকে ইন্টিগ্রেশন থেরাপি দিতে হবে, সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপি। তো ওই যে গ্রস মোটর, ফাইন মোটর, এই ধরনের কিছু তাকে থেরাপি দিতে হবে। হ্যাঁ এরকম আপনি
ও যথেষ্ট পরিমাণ ইউটিউবে দেখবেন, একটু সার্চ করলে পাবেন। তবে একজন তার বাচ্চার যদি লেভেল আসলে খারাপ হয়, যদি নর্মাল লেভেলে হয়, এগুলো আসলে সার্চ করে নিজেরাও কিন্তু শেখা যায়। যেগুলো গ্রস মোটর, ফাইন মোটর, ইন্টিগ্রেশন থেরাপি বলছি, তো এগুলো দেখে দেখে নিজেরাও করতে পারবেন আসলে। সবকিছুর জন্য যে যেতে হবে তা না। তবে যদি প্রবলেম যদি আসলে বেশি হয়, প্রবলেম যদি নিজে ম্যানেজ করতে পারছেন না আসলে, তখন একজন মানে এটা যদি খুব কন্ট্রোলের বাইরে চলে যায়, যে আপনার বাচ্চার ফিউচারের ব্যাপার, তখন অবশ্যই একজন গাইডের জন্য একজন অকুপেশন থেরাপিস্টের গাইডলাইন নেওয়াটা খুবই ভালো। যেমন আমাদের এখানে যারা আমাদের কোর্স নিয়েছেন, অনেক সময় অনেক থেরাপিউটিক বিষয়ে কিন্তু কোয়েশ্চেন যখন করে বাচ্চাকে কিভাবে ম্যানেজ করবো, তো আমরা তো বলে দিচ্ছি আপু বা ভাইয়া এভাবে ম্যানেজ করেন। তো এরকম কৌশলগুলো আসতে ওপেন। হ্যাঁ, প্রবলেম মানে এগুলো তো থিওরিটি, আমরা যেটা দিচ্ছি এটা হচ্ছে থিওরিটিক্যাল নলেজ। তো বাসায় যেই নর্মাল জিনিসগুলো আছে, উপাদানগুলো আছে, ওগুলো দিয়েও আপনি বাচ্চাকে থেরাপি দিতে পারেন। তো এখন বাচ্চা যদি ম্যানেজেবল করা সম্ভব হয়, এরকম নলেজ গুলো আমরা সার্চ করে করে কিন্তু পেয়ে যাই অনেক কিছু। কিন্তু দেখা যাচ্ছে না, আমি সার্চ করেও পেলাম না। যেমন একটা আপু, আমি উর্মিলা নুরি আপুকে খুঁজছি, উনি হয়তো কোনো কারণে সামহাউ জয়েন করেননি। আপুর বাচ্চা সবসময় কাপড় চিবায়, তো উনাকে দরকার ছিল আমার। তো এই ধরনের এটা আসলে প্রবলেমটা মানুষকে থুতু দেয়, উনি কোনোভাবে এটা ম্যানেজেবল করা যাচ্ছে না, এরকম কিছু ব্যাপার থাকে। তখন অবশ্যই আপনাকে যেতে হবে, গাইডলাইন নিতে হবে। এরপর হচ্ছে খাবার নিয়ন্ত্রণ। যেমন বলে যে চিনি জাতীয় খাবার নেওয়া যাবে না, চকলেট, বাইরের প্রসেস ফুড, চিপস, জুস, এগুলো দেওয়া যাবে না, এরকম কিছু বিষয় আছে। তো আমি একটু কন্টিনিউ করি। কাইন্ডলি 40 মিনিট হয়ে গেলে যদি ভিডিও বন্ধ হয়ে যায়, সেম লিংকে সবাই আবার জয়েন করবেন প্লিজ। আসলে আমি একটু ভিতরে নেট পাই না, নেট পাচ্ছে ভিতরে। অসুস্থ হওয়ার কারণে আমি আসলে একটু আনইজি ফিল করছি। আলহামদুলিল্লাহ শেষ করতে পারলে খুশি হব ইনশাল্লাহ। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা জিনিস করা যায়, পরিবেশ পরিবর্তন। ধরেন আপনার বাসার এনভায়রনমেন্ট তার জন্য, আচ্ছা একটু কথা বলি। ধরেন বাসার এনভায়রনমেন্টটা আসলে তার বোরিং লাগছে, বাচ্চা প্রতিদিন একই রকম। আসসালামু আলাইকুম লুৎফর ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বাচ্চা কেমন আছে জি আপনার? আছে, আলহামদুলিল্লাহ আপু, যা ভালো আপনার আছে। সাথে অনেকদিন পর দেখা হলো। আমাদের